হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প প্রেম প্রদীপ পর্ব 20। রাইটার আরিশানুর ছদ্মনাম। আয়না হোটেল রুমের বিছানায় হাঁটু গেড়ে বসে ডুকরে ডুকরে কেঁদে চলেছে। সমুদ্র কেন বলল সে তাকে ভালোবাসে? ভালোবাসা কি এতই সহজ? মুখে বললেই ভালোবাসা হয়ে যায় কি? আয়না আবার কেঁদে দিল। সমুদ্রের কাজ আর ব্যথার জন্য কাঁদছে সে। কেন এত কাছে আসতে যাচ্ছিল সমুদ্র? তাহলে কি এভাবে কাছে আসায় সমুদ্রের কাছে ভালোবাসা? এখন রাত, আয়না রুমে লাগিয়ে দিয়েছে ভেতর থেকে, আর গেট খুলবে না। আয়না চোখ বুজে শুয়ে পড়ল। বাসায় যেতে চাইছে, আর থাকবে না এখানে। আয়নার হালকা ক্ষুধা লেগেছে, বিকেলে নাস্তা খেয়েছে, তাও ক্ষুধা পাচ্ছে তা ঘুমানোর চেষ্টা করছে সে। এদিকে সমুদ্র মনে মনে ক্ষেপে আছে। সে আয়নাকে এত বড় কথা বলল, অথচ আয়নার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। শুধু বলল, আমার লাইফ থেকে চলে যাও। যে কোনো দিন তার জীবনে এসেছে? সে তো নিজে প্রবেশই করলো, কি দিল না। প্রবেশ করার আগে কীভাবে প্রস্থান করবে সমুদ্র? আয়নার প্রতি মেজাজটা তার খারাপ হচ্ছে। মেয়ে হয়েও তাকে থাপ্পড় মেরে দিল। এতদিন যাবে ফেসবুক গল্পে পড়েছেন নায়করা নায়িকাদের ঠাস ঠাস করে থাপ্পড় মারে, তাহলে তার বেলায় কেন উল্টো হলো? না, মানা যায় না এমন অবিচার। সমুদ্র সিগারেট ধরালো। কালকেও আয়নাকে ধরতে হবে। আয়না কোনো জবাব দেয়নি। জবাব দিয়ে তা করতে হবে তাকে। সমুদ্র ঠিক করেছে আয়নাকে আর আয়ু বলে ডাকবে না। কিছু কিছু মানুষ এতটা ভালোবাসা প্রায়োরিটি পাওয়ার যোগ্যই না। এই সকল মানুষকে অতিরিক্ত তেড়ালে এরা গালে থাপড় মেরে বসে। সমুদ্র তার গালে হাত বোলালো। সে কিছুতেই ভুলতে পারছে না এই ঘটনা। আয়ু আয়ু তাকে মেরেছে। আয়ুর হাত কাঁপলো না তাকে থাপ্পড় মারার সময়। সমুদ্র ভাবছে তারও ফল্ট আছে। সে কেন আয়নার কাছে যাবে, তবে এতটা নিকটে? কেন তার উপর চিল্লাবে? কোন মেয়ের এতটা কাছে গেলে রিয়েক্ট করা তো স্বাভাবিকই। সে গালে হাত দিয়ে মনে মনে বলে, দেখ, থাপ্পড় মারার জন্য একটা জিনিস বুঝলাম। তাহলে এখনও তোমার মধ্যে চাঞ্চলতা আছে, শুধু প্রকাশের অভাব। সকালেও আয়না রুম থেকে বের হয়নি। সমুদ্র সবাইকে মানা করেছে আয়নাকে যেন না ডাকা হয়। সমুদ্রের চোখ মুখ দেখে পিউ, আলিয়া, এমনকি শ্রাবণও ঘাবড়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে প্রচুর রেগে আছে সে, কিন্তু কেন তার সবার অজানা। সকালে নাস্তা সেরে সবাই হোটেলে থাকলো। আলিয়ার ডিউটি আজকেও দুপুরে পড়েছে। দুপুর হওয়ার আগে আগে সমুদ্র বলল তারা আলিয়ার সাথে গ্রামে যাবে। সবাই যেন রেডি থাকে। সমুদ্রের কথায় কেউ অমত পোষণ করলো না। দুপুরের আগে সমুদ্র পুনরায় আয়নার রুমে গিয়ে নক করবে, কিন্তু আয়না গেট খুলে না। এর জন্য আরও এক দফা রেগে যায় সমুদ্র। সে উপায় না পেয়ে স্টাফদের কাছ থেকে এক্সট্রা কি এনে আয়নার পারমিশন ছাড়াই গেট খুলে ঢুকে পড়ে। আয়না তখন মাত্র গোসল সেরে বের হয়েছে। চুলগুলো টাওয়াল দিয়ে ঝাড়ছিল। খুবই সাধারণ দৃশ্য, প্রতিটা মেয়ে এই কাজ করে থাকে। কিন্তু আয়নাকে দেখে সমুদ্রে কী যেন হতে লাগলো। সে বুকে হাত দিয়ে একটা দম নিল। আয়না খেয়ালই করেনি সমুদ্র তার পিছনে দাঁড়িয়ে আছে। আসলে চারপাশে কী হচ্ছে সেদিকে খেয়াল কম রাখে আয়না। সমুদ্র হুট করে তাকে হ্যাঁচকে টান মারলো। আচমকা এভাবে টান লাগায় আয়না নিজেকে সামলাতে না পেরে পড়ে গেল বিছানায়। সমুদ্রের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে চোখ ছোট ছোট করে আয়নার দিকে তাকিয়ে আছে। আয়না ভয়ে ঢুকল। কালকে পর্যন্ত সমুদ্রকে সে বিশ্বাস করতে জন্য এত দূর তার সাথে এসেছিল, কিন্তু বিকেলের ঘটনার পর সে সমুদ্রকে ভয় পায়। সমুদ্র আয়নাকে প্রশ্ন করে, সকালে খাওয়ার জন্য বের হওনি কেন? আয়না উত্তর দিল না। এবার আর সমুদ্রের রাগ হচ্ছে না। তার মনে হচ্ছিল মেয়েটা তার প্রশ্নের জবাব দেবে না। সমুদ্র আয়নার দিকে ঝুঁকে আয়নার ভেজা চুলগুলো স্পর্শ করলো। আয়নার চুল লম্বা হলেও রাপ অনেক রুক্ষ। সমুদ্র আয়নার চুল হাত দিয়ে বলে, আমরা এখন বাইরে যাব, রেডি হও। আয়না বলল, আমি কোথাও যাব না। সমুদ্র তার ছেলে সুরে বলে, তোমার কাছে পারমিশন চাওয়া হচ্ছে না, অর্ডার করছি। যাও, পালাও থেকে একটা জামা পরে এসো। বললাম না আমি যাব না। আমাকে বাসায় যেতে দাও। একা যেতে পারলে যাও, পারবে না তো? একা একা পা ফেলতে পারো না? আর নেত্রকোনা থেকে সে একা একা ঢাকা যাবে। যাও, রেডি হও। আমি যাব না। বারবার এক কথা রিপিট করবে না। আমি তোমার মতো অশিক্ষিত না আয়না, একবার বললেই বুঝে যায়। আয়নাকে অশিক্ষিত বলায় আয়না সমুদ্রের দিকে তাকালো। দুজনে চোখাচোখি হয়ে যায়। সমুদ্র টিটকিরি মেরে বলে, বাই এনি চান্স তুমি কি ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশ করতে পারোনি আয়না? ফেল করেছিলে নাকি? সায়েন্সে তো পড়তা না ফর শিওর। আর্টস থেকে ডাব্বা মেরেছো, ভূগোলে ফেল করেছিলে? আয়না কিছু না বলে উঠে দাঁড়ালো। সমুদ্র সামান্য ঝুঁকেছিল
জন্য তাদের মধ্যকার দূরত্ব আরও কিছুটা ঘনিয়ে এলো। আয়নার যেন এত দম বন্ধ হওয়ার উপক্রম। যাকগে, এটা তোমার পার্সোনাল ব্যাপার, রেডি হও, আমাকে যেন এই কথা আর একবারও বলতে না হয়। আয়না ধমক দিয়ে। আয়নার রাগ লাগছে। সমুদ্র কেন তাকে আয়না বলে ডাকছে? আয়ু বলে ডাকলে কি খুব ক্ষতি হবে? আয়নার পত্রিকা দেখতে না পেয়ে সমুদ্র নিজে ব্যাগ থেকে এক এক করে জামা বিছানায় ফেলতে লাগলো। একটাও সুন্দর না, ভালো না, এবং সবগুলোই পুরাতন। একটা আবার ছেঁড়াও। সমুদ্র জিজ্ঞেস করে, এগুলি তোমার জামা কাপড়? আয়না মাথা নাড়ল। সমুদ্র কিছু বলল না, নেড়ে ছেড়ে দেখে নিল। না, এগুলো পরা যাবে না। সে ব্যাগ থেকে আরও 2টা কামিজ বের করলো। এর মধ্যে সাদা জামাটাই মোটামুটি চলে। এক কালারের সাদা কামিজ, সাদা সালোয়ার, অন্যটাও সুতির সাদা কাজ করা। এই কামিজটা আগেও আয়না পরেছে। সমুদ্র ঠিক করলো সেও সাদা শার্ট পরবে। কামিজটা আয়নাকে দিয়ে বলে, যাও রেডি হয়। আমি যাব না। সমুদ্র রেগে গেল। সে আয়নাকে ধমক দিয়ে বলে, আমি তোমার বাবা না যে তোমার এইসব ন্যাক আমি সহ্য করে মামুনি মামুনি করে পিছনে পিছনে ঘুরবো। এইসব ঢং আমার জাস্ট অসহ্য লাগে। আয়না কেঁপে উঠে কান্না করে দেয়। এই তো মায়া হলো না সমুদ্রে। সে আরও জোরে ধমক দিয়ে বলে, খবরদার কাঁদবে না। কান্না করার মতো কিছু ঘটেনি। আয়না শব্দ করে কেঁদে দিলে সমুদ্র বলে ওঠে, চোখের পানি যেন না পড়ে। কথায় কথায় কাদাও আমার পছন্দ না। আমার সব অপছন্দের জিনিসই দেখছি তোমার স্বভাব। আয়নার হাত ধরে সমুদ্র তাকে বাথরুমে নিয়ে গিয়ে কাপড় ধরিয়ে দিল। আয়না বাধ্য হয়ে রেডি হলো। তার ভালো লাগছে না, তবুও সমুদ্র জোর করে কোথায় যে নিয়ে যাচ্ছে সেটাও সে জানে না। দুপুরের আগেই সবাই রওনা হলো। আয়না উদাস হয়ে বসে আছে। গ্রামের মাটির রাস্তা মাইক্রো ঢুকাতে খুব কষ্ট হলো। গ্রাম আসতে মন জুড়িয়ে যায় সমুদ্রে। কিন্তু জায়গাটা পুরাই গণ্ড গ্রাম। নেত্রকোনা থেকে আরও বেশ খানিকটা পথ পর এই গ্রাম। সুচিকিৎসার ব্যবস্থা নেই জন্য ফ্রিতে ক্যাম্প করা হচ্ছে ইউনিসেফ থেকে। মা ও শিশু কল্যাণের জন্য একটা প্রকল্প বা উদ্যোগ নেওয়া হয়েছে। আলিয়ার কাজ চলে গেল। সমুদ্র আর শ্রাবণ আয়না পিউকে নিয়ে চারিপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলো। তারপর কি মনে করে সমুদ্র নিজেও ক্যাম্পে গেল। সেও কাজ করতে চায়। যেহেতু ডাক্তার, সে 1-2 জনকে চিকিৎসা দিলে ক্ষতি তো নেই। কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে রোগী দেখা শুরু করে দিল সে। শ্রাবণ আয়নার পিউকে নিয়ে বসে থাকলো। বিকেলে ক্যাম্প শেষ হলো। শ্রাবণ কোথা থেকে খোঁজ পেয়েছে পাশে গ্রামে বিরাট মেলা বসেছে। ব্যাস, পিউ আর শ্রাবণ সেখানে যাওয়ার জন্য পাগল প্রায়। আলিয়া ক্লান্ত তাই বলল, না না, যাব না, প্লিজ চলো হোটেলে যাই। এই কথা শুনে শ্রাবণ বাজ খেয়ে গলায় বলে, যাদের যাওয়ার ইচ্ছে নেই তারা এখানে থাক। আমরা তো যাবই, যাব মানে যাবই। একমাত্র পৃথিবী ধ্বংস হওয়ার আমাকে মেলা থেকে যাওয়া বাধা দিতে পারবে না। আর কারো ক্ষমতা নেই। আলিয়া মনে মনে বলে, একবার খালি তোমার বাবা ফোন দিয়ে চারিদিক ঠেলা কি জিনিস বুঝবা। সমুদ্র বলল, আচ্ছা, আমরা সবাই যাব। আলিয়া, নূর জাহান মিলিয়া গিয়ে একটা চেয়ারে বসে থাকবে। চলো রওনা দিই। পিউ আর শ্রাবণ তো খুব খুশি হলো, কিন্তু 2 বোন যে অখুশি তা বোঝা যাচ্ছে। সবাই গাড়িতে বসার পর সমুদ্র গাড়িতে ঢুকলো। গাড়ি চলতে লাগলো পাশের গ্রামে। খুব তাড়াতাড়ি পৌঁছে গেল তারা। এখানকার মেলা দেখে সন্তুষ্ট হলো সমুদ্র। বিশাল বড় মাঠে মেলা বসেছে। একধারে নদীর পাড়ও আছে, আবার বট গাছও আছে। হরেক রকমের মাটির পুতুল, শখের হাড়ি, মাটি ও শোলার খেলনা, মেয়েদার সাজ সরঞ্জাম, একদিকে খাবারের আসর, বাতাসা, নিমকি, মুরকি, খই, বাদাইর পিঠা। আলিয়া মেলায় সেই ক্লান্তি ভাব ভুলে ছোটাছুটি শুরু করে দিছে। তা দেখে শ্রাবণ বলে, আমাদের মধ্যে কে যেন ক্লান্ত ছিল। আলিয়া রাগে চোখে শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণ মুখ বাঁকিয়ে বলে, এখন কেন মেলা দেখে পাগল হয়ে গেলাম? যাও গাড়িতে বসে রেস্ট নাও, ক্লান্ত না তুমি? এই, তুমি একদম বেশি কথা বলবো না। কেন বলবো না? 100 বার বলবো। আলিয়া কথা না বাড়িয়ে পিউর কাছে গেল। আয়না এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলার থাকা মানুষজনকে দেখছে। তখন সমুদ্র এসে তার হাত ধরলো। আয়না চমকে উঠে তাকিয়ে দেখে সমুদ্র তার ডান হাতে লাল রঙের রেশমি চুড়ি অনেক যত্নে নিয়ে পরিয়ে দিচ্ছে। আয়না হাত সরাতে চাইলে সমুদ্র তার হাত চুড়ি পরিয়ে দিয়ে বাম হাতে 1 ডজন চুড়ি পরিয়ে। অনেকদিন পর হাতে লাল চুড়ি পরলো আয়না। সে হাত দুটোর দিকে তাকিয়েছে। সমুদ্র আয়নাকে বলতে লাগলো, আই এম সরি, মিসবিহেভ করেছি তোমার সাথে, তাই না? কিন্তু আমি সত্যি তোকে ভালোবাসি। আয়না সমুদ্রের কথায় এক ফোঁটা অশ্রু ফেললো। মেলায় ঘোরাঘুরি করার পর যখন তারা বেরোতে যাবে তখন একটা কাণ্ড ঘটলো। আজকে নাকি গানের আসর বসছে গ্রামে। সদর থেকে মানুষ এসেছে সেই আসর দেখতে।
ভোর রাত অবধি চলবে, গান বাজনা হবে, গাড়ি পার হবে না রাস্তা দিয়ে, রাস্তা ব্লক করে ফেলেছে গ্রামের লোকজন। একথা শুনে সমুদ্রের মাথায় বাজ পড়ল। এখন 3টে মেয়ে নিয়ে কোথায় রাত পার করবে? গ্রামবাসীদেরকে অনেক অনুরোধ করা হলো, কিন্তু তারা রাস্তা বন্ধ করে দিয়েছে, আর যাওয়া যাবে না আজকে। পরে অনেক অনুরোধ করার পরে এক বুড়ি মহিলার বাড়িতে থাকার ব্যবস্থা করা হলো। রাত 1টার দিকে আয়নার পেট ব্যথা করতে লাগলো। সে বুঝে যায় তার পিরিয়ড হয়ে গেছে। এখন কি করবে সে? উপায় না পেয়ে অচেনা জায়গার মধ্যে রাতে বাথরুমে যাওয়ার জন্য বের হলো সে। অন্ধকার অনেক, কোনো লাইট নেই কোথায়। বাথরুমটা বাসার বাইরে আলাদাভাবে তৈরি করা হয়েছে। আয়না কুটি কুটি পায়ে বাথরুমে গেল। দরজা খুলতেই সে চেঁচিয়ে ওঠে। বাথরুমে সমুদ্র ছিল। সে আয়নাকে দেখে বলে, কি আশ্চর্য, তুমি এভাবে হুটহাট বাথরুমে কেন ঢুকে পড়লে? আয়না বেশ দ্বিধায় পড়ে গেল। যদিও বা এখানে প্রচণ্ড অন্ধকার, তাই কিছুই দেখা যাচ্ছে না। দোষ সমুদ্রে, সে কেন গেট খুলে বাথরুমে যাবে? আয়না বলে, আমি ফ্রেশ হব। ও, সমুদ্র বাথরুম থেকে বের হলো। তোমার খুব লজ্জা লাগছে? বাথরুমের ভেতরে তার ফোনের ফ্ল্যাশ লাইট জ্বলছে। আয়না ধাম করে গেট লাগিয়ে দিল। সমুদ্র বাথরুমের বাইরে অপেক্ষা করতে লাগলো। এমন সময় আয়না বাথরুম থেকে বলে, সমুদ্র চমকে ওঠে। এই প্রথম আর আয়না তার নাম ধরে ডেকেছে। সে আবেগে আপ্লুত হয়ে গেল এবং বলল, কী হয়েছে আয়ু? তোমার কাছে এক্সট্রা কাপড় হবে? এক্সট্রা কাপড়? কাপড় দিয়ে কী করবে? নিশ্চুপ রইল আয়না। সমুদ্র নিচ থেকে বুঝে গেল, তারপর বলল, আমি ডাক্তার, ফার্মেসির দোকানদার না যে এইসব নিয়ে বসে থাকবো। দেখি বের হওয়া একটা ব্যবস্থা করে দিই। আয়না গেট খুলে দিল। উপায়ও নেই বাথরুমে। ফোন হাতে নিয়ে বের হতে ধরল। বাথরুমের উঁচু অংশের সাথে আয়নার পা ভেজে যায় এবং প্রচণ্ড জোরে ব্যথা পেয়ে সে কুঁকিয়ে ওঠে। সমুদ্র ব্যতিব্যস্ত হয়ে আয়নার কাছে গিয়ে বলে, পায়ে লেগেছে? কই লেগেছে দেখাও। সমুদ্র ফোন হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে আয়নার পা দেখতে করতে লাগলো এবং বলল, মচকে গেছে পা। তারপর আয়নার পা হাত দিয়ে নাড়াতে লাগে এবং প্রশ্ন করে, খুব ব্যথা লাগছে নাকি? হ্যাঁ, অনেক জোরে। আয়না কেঁদে দিয়ে বলে, হ্যাঁ। সমুদ্র আয়নার পা নাড়িয়ে দেখছে হাড্ডি ভাঙল কিনা। আয়না কুঁকিয়ে উঠে বলে, আস্তে আস্তে প্লিজ। এমন সময় কারো চিল্লাচিল্লির আওয়াজ পায় সমুদ্র আর আয়না। সমুদ্র দাঁড়িয়ে যায়, কি হয়েছে দেখার জন্য। এটা তো বুড়ি মহিলার আওয়াজ। বুড়ি চিৎকার দিয়ে বলে, আয় হায়, আমার পবিত্র বাড়িতে এসব কি অপবিত্র কাজ করছিস তোরা? সমুদ্র আঁতকে ওঠে। বুড়ি বলে কি? বুড়ি মহিলা হাঁক পেরে চিৎকার করতে করতে বলে, নষ্টামি করার আর জায়গা পাস না তোরা? আমার বাসায়, আমার টয়লেটে এসে এসব করছিস? সমুদ্র বলল, আপনি ভুল ভাবছেন দাদি, এমন কিছুই না। ওর পিরিয়ড হয়েছে, আমি সাহায্য করতে এসেছি। বুড়ি আরও জোরে চিৎকার করতে লাগলো। আশেপাশের বাসা থেকে মানুষ জড়ো হতে লাগলো। এক মুহূর্তে যেন এসব ঘটে গেল। সমুদ্রের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, মাথা হ্যাং মেরেছে। এদিকে আয়না কেঁদেই চলেছে। রাতারাতি এক পলকের মধ্যে পরিবেশ প্রতিকূলে চলে গেল। শ্রাবণ, পিউ, আলিয়া সবাই বাইরে চলে এসেছে। তারাও নিরুপায়, এক অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। গ্রামের মোড়লকে চেয়ারম্যান ডাকা হলো মাঝরাতে। সবাই মিলে সিদ্ধান্ত নিল, হয় এক্ষুনি এই মুহূর্তে মেয়ে আর ছেলেকে বিয়ে পড়িয়ে দেওয়া হবে, আর না হলে ছেলেকে শাস্তিস্বরূপ 100 গা বেত্রাঘাত করা হবে। শুধু ছেলেকে শাস্তি দেওয়া হবে, এটাই নাকি এই গ্রামের অঘোষিত নিয়ম। সমুদ্র এমন রায় শুনে স্তব্ধ হয়ে যায়। আজকে আয়নার হাতে তার জীবন। আয়না যদি বিয়েতে রাজি না হয়, তাহলে তার মৃত্যু হলে হতে পারে। এত বড় মুশকিলে পড়বে জানলে কোনোদিন আসতো না সে এই গ্রামে। তারা 5 জনই নিরুপায়। গ্রামবাসী সমুদ্র আয়নার উপর রাগান্বিত। কেউ কেউ বলছে মেয়েকে জোর করা হয়েছে, আরও কত গুজব। প্রত্যক্ষ বা পরোক্ষ সব দোষ সমুদ্রের উপর পড়েছে। আয়নার সামনে কান্না করছে। এতে বিরক্ত সমুদ্র সিগারেট ধরাতে পারলে মাথা কাজ করবে তার। সিদ্ধান্ত নেওয়ার জন্য 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। অভিযুক্তকে সবার থেকে দূরে রাখা হলো। এটা নাকি এই গ্রামের নিয়ম। সমুদ্র চিন্তায় পড়ে গেল, কি সিদ্ধান্ত নেবে সে? আয়নাকে বিয়ে করে নেবে? সে তো ভালোবাসে আয়নাকে, কিন্তু আয়না তো তার সাথে কথাই বলে না। আয়না কি অন্য কাউকে ভালোবাসে? আয়নাকে বিয়ে করলে পরিণাম কেমন হবে? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।